নাকি? আমি ভুলিনি, কিন্তু মনে আছে সারা ভারতবর্ষের কৃষকরা বন্ধ রেখেছিল, ভারতবর্ষের যে আইন এনেছিল কৃষকদের বিরুদ্ধে, উল্টে কি দেখলাম? পশ্চিমবাংলার কৃষকদের ওপরে তৃণমূলের উন্নয়ন বাহিনীকে দিয়ে হামলা চালিয়েছিল। আজকে মিথ্যা কথা, অসত্য কথা বলে কৃষক ভালোবাসা দেখাচ্ছে। কৃষক ভালোবাসা যদি সত্যিকারের অর্থে হয়, আপনাদের বলবো 2026 সালে বিধানসভা নির্বাচন আছে, তার আগে যে 2 বছর টাইম পাচ্ছে মমতা ব্যানার্জি যদি সঠিকভাবে কৃষকদেরকে ভালোবাসতে চায়, সর্বপ্রথম কাজ হবে এই কৃষকরা, পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে অন্তত 15,000 টাকা করে ইনকাম করুক, তার পলিসি নিয়ে আসুক। তার তো ভালোবাসা। ভালোবাসা কেমন করে হবে? ভালোবাসো শুধু তুমি এসে বলে চলে যাবে ভালোবাসা, আর ভালোবাসা হওয়ার মতো গায়ে মেখে নেবো নাকি? ও ভালোবাসা হবে চলবে না। পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই 7,000 টাকা নিচে, বিলো 7,000। আর আপনি একটু এগিয়ে যান হরিয়ানা 22,000, কাশ্মীর যেখানে বলি নাকি বোমগুলি সবসময় হই হয়, সেখানকার পেয়ে 18,000। তামিলনাড়ু চলে যান, পাঞ্জাব চলে যান, সব অবাক হয়ে যাবেন। সব থেকে বেশি চলে যান মেঘালয়া। মেঘালয় রাজ্যে যান, একটা কৃষক মাস গেলে প্রায় 30,000 টাকা ইনকাম করে। মেঘালয়ের কৃষকগুলোও কৃষক, এই যদুরহাটির কৃষকগুলোও কৃষক। যদুরহাটির কৃষকগুলো মাত্র 7,000 টাকার নিচে ইনকাম করছে, আর মেঘালয়ের কৃষকগুলো 30,000 টাকা মাস গেলে ইনকাম করছে। কেন? পলিসির শুধু চেঞ্জের জন্য। মমতা ব্যানার্জি সত্যিকারের আপনাদের ভালোবেসে থাকে, সত্যিকারের কৃষকদেরকে ভালোবেসে থাকে, তাহলে মমতা ব্যানার্জির কাজ হবে 2026 সালের আগে বিধানসভায় 2025 সালে নওশাদ যতবার প্রশ্ন করেছে এড়িয়ে গেছে, আর আগামী দিনে এড়াবে না, বরঞ্চ 2025-26 অর্থবর্ষে বিধানসভায় দাঁড়িয়ে কৃষিমন্ত্রী বলবে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই এখন 15,000-এ পৌঁছেছে। তাহলেই ভোটটা হবে কৃষকদের। কি ও পারবে না, করবে না। ও করলে তৃণমূলের দলটাই বন্ধ হয়ে যাবে। এত তোলাবাজ। আপনি ফসল উৎপাদন করছেন, ফসল ফলাচ্ছেন, তোলাবাজগুলো নিয়ে চলে যাচ্ছে, আপনি ন্যায্য মূল্য পাচ্ছেন না, দালালগুলো পেয়ে যাচ্ছে। ওই দালালগুলো আছে বলেই তো তৃণমূল চলছে ভাই, নাহলে তৃণমূল কবেই বন্ধ হয়ে যেত। তাই বন্ধুগণ বলবো, এখানে আপনাদের একটা অনুরোধ করবে, তাই চোখ কান খুলে রেখে চলুন। দর্জি শ্রমিক এখানে আছেন কারা? এটা হাত তুলুন তো। ওরে বাবা রে, আমি জানতাম হাওড়া জেলায় দর্জি শ্রমিক বেশি, এখানেও এত। এবার আপনি বলুন দর্জি শ্রমিকদের দুর্দশার কথা। সর্বপ্রথম বলি, মমতা ব্যানার্জি কী ধরনের আপনাদের সাথে অন্যায় করেছে শুনে রাখুন। নবান্নটা দেখেছেন, যে 14 তলা বিল্ডিং এখন নবান্ন হয়েছে, ওই নবান্নটা তৈরি হয়েছিল আপনাদের জন্য, দর্জি শ্রমিকদের জন্য। ওটা পাইলট প্রজেক্ট করার জন্য। ওখানে সরকারিভাবে গার্মেন্টস হাব হতো, যেখানে বিদেশ থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যানরা আসতো, ওখান থেকে কাপড় কিনে নিয়ে যেত সরকারিভাবে। কেউ কি আর ভয় পেত ওখানে আসতে? সবাই আসতো। কিন্তু মমতা ব্যানার্জি এত ভালোবাসেন আপনাদের, বলেছে 14 তলায় তোদের উঠতে হবে না, তোরা ফুটপাতেই ব্যবসা কর। 14 তলাটা উনি দায়িত্ব নিয়ে নিয়েছেন। আপনাদের জন্য নবান্ন তৈরি হয়েছিল গার্মেন্টস হাব করার জন্য, কিন্তু আপনাদের কাছ থেকে কেড়ে নিল। তারপরেও বলছি, দর্জি শ্রমিক আজ থেকে 5 বছর আগে সপ্তাহে কম করে 4-5 হাজার টাকা ইনকাম করতেন তো ভাই সেই সময়। আর আজকের ডেটে সপ্তাহে 2,000 টাকা ইনকাম করতে গিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। অপদার্থ, ওই আমি অপদার্থ বলছি। আমার বড় ভাইজান কোন একটা ধর্মীয় প্রোগ্রাম থেকে নুসরাতকে কি বলেছিল, ওটা নিয়ে অনেক কিছু হয়েছিল। আমি এখানে তার ছোট ভাই এসে বলে যাচ্ছি, নুসরাত জাহান অপদার্থ, ব্যর্থ, দায়িত্ব কাণ্ডঘান এমপি। পারলে আমাকে নিয়ে সমালোচনা করতে বলুন, বলুন আমাকে নিয়ে সমালোচনা। আমি ওকে অপদার্থ বলছি। ও অপদার্থটা পার্লামেন্টে গিয়ে ওর উচিত ছিল যদুরহাটির, বসিরহাটের দর্জি শ্রমিকদের কথা বলা। ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী আছে, কনসার্ন ডিপার্টমেন্টাল মন্ত্রীদের বলা দরকার ছিল যে ভারতবর্ষের আমি একজন মেম্বার, আমি একজন পার্লামেন্টের সদস্য, আমি যে লোকসভা থেকে এসেছি সেই লোকসভার হেভি অংশ মানুষ, যদুরহাটির হেভি অংশ মানুষ দর্জি শ্রমিক। কিন্তু দুঃখের বিষয়, তাদের আজকে দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে। তারা আজকে কাজ বেশি করছে, ইনকাম কম করছে। তাদের কথা ভেবে, আপনাদের কথা ভেবে এই অপদত্তটার কাজ ছিল পার্লামেন্টে গিয়ে মেনশন করা, কলিং অ্যাটেনশন করা, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করা। তাকে বলা দরকার ছিল যে পলিসি আনা দরকার, যেভাবে কত বলবো করে ভাই, ঠিকই বলেছে, ভোর হয়ে যাবে। কটা বাজে? ওরে
এ বাবা, অনেক বকে ফেললাম নেতাদের মতো। আচ্ছা শুনুন শুনুন, ঠান্ডা মাথায় আপনাদের কথা বলছি। মন্ত্রীর এর কাজ ছিল বলা যে পার্লামেন্টের নতুন আইনের সংযোজন করা দরকার, আইনের অ্যামেন্ডমেন্ট এক্সপোর্ট ইম্পোর্টের, এক্সপোর্টের জন্য ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য ব্যবস্থা করা। কি চৌধুরহাটির লোকেরা যে কাপড়টা সেলাই করছে সেই কাপড়টা যাতে আমেরিকাতে যায়, ইউরোপে যায়, জার্মানে যায়, জাপানে যায়, ফ্রান্সে যায়, অস্ট্রেলিয়াতে যায়, সৌদি যায়, দুবাই যায়, কাতার যায়, কুয়েত যায়, বাহরিন যাতে যায়, এখানকার কাপড়গুলো তার ব্যবস্থা করা। এবার আপনারা বলুন, এই চৌধুরহাটির লোকেরা যে কাপড়টা সেলাই করছে সেই কাপড়টা যদি তুর্কিতে যায়, বাহরিনে যায়, সৌদিতে যায়, ফ্রান্সে যায়, ইউরোপে যায়, ল্যাটিন আমেরিকাতে যায়, তাহলে কি হবে? ডলার আসবে। কি হবে? ইন্টারন্যাশনাল বিজনেস হলেই ডলার আসবে। ডলার আসা মানেই আপনার হাত ভারী হবে। 4,000 টাকা ইনকাম করছিলেন 5 বছর আগে, সেটা এখন 6,000 হয়ে যাবে। কিন্তু অপদার্থটা সেটা পার্লামেন্টে গিয়ে বলেনি। তাই আপনাদের বলবো, আপনাদের মূল্যবান ভোট যদি 1 জুন মাসের 1 তারিখে ইপিএম মেশিনের 5 নম্বরে খাম চিহ্নিত ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, পার্লামেন্টে গিয়ে এই দর্জি শ্রমিকদের কথা বলবে যাতে ইন্টারন্যাশনাল বিজনেস করা যায়, ইন্টারন্যাশনাল মার্কেটে এই চৌধুরহাটির দর্জিদের সেলাই করা কাপড় যায়, তার জন্য চিৎকার করবে, তার পলিসি আনতে বাধ্য করবে। আপনারা জানেন বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে অনেক ডেভেলপ হচ্ছে, কারণ বাংলাদেশের গার্মেন্ট শিল্পে এখন অনেক তাদের এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের কাপড় এখন সারা পৃথিবীতে চলে যাচ্ছে, আর আমরা হিন্দু মুসলমান নিয়ে পড়ে আছি। মোদিজি 2014 সালের আগে বলেছিল বিজেপি হিন্দু খাতরে মে হ্যায়। আমি অন্তত ভেবেছিলাম 2011 মমতা ব্যানার্জি ডায়লগটা ফেল করেছে, অন্তত আমার হিন্দু সমাজের মানুষরা ভালো থাকুক, আমি চেয়েছিলাম। আরে ভাই, তারাও তো আমাদের বাইরে নয়, হিন্দু কি আমাদের বাইরে? আমরা একসাথে বসবাস করছি। যখন এই আপনার জায়গার নাম কি, আরে বাবা, নিসার আলী, মীর নিসার আলী যে লড়াইটা করেছিল কৃষকদেরকে নিয়ে, সব তিতুমির যাকে আমরা জানি, সে কি শুধু মুসলমানদের লড়াই করেছিল? সেই সময় 80,000 কৃষককে একত্রিত করে লড়াই করেছিল। ওই 80,000-এর মধ্যে হেভি অংশে আমার হিন্দু সমাজের কৃষকরা ছিল। তাই আমরা আলাদা নয়, তার আগে থেকে আমরা একসাথে বসবাস করছি। আমি ভেবেছিলাম মমতা ব্যানার্জি 2011 সালে বলেছিল মুসলমানরা খাতরে মে হ্যায়, মুসলমানদের তো ধ্বংস করে দিয়েছে, অন্তত আমার হিন্দু ভাইরা খাতরে থেকে উদ্ধার করার জন্য মোদিজি হয়তো দায়িত্ব নেবে। কিন্তু আমরা কি দেখলাম? ঘোড়ার ডিম দায়িত্ব নিয়েছে। অমিত শাহজির ছেলের ব্যবসায়ী 14,000 15,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল, হিন্দু ভাইয়ের আমার কোনো উন্নতি হলো না। আমার এলাকার সরস্বতী মায়ের খোঁজ নিয়ে দেখুন, তার মায়ের ছেলেটাও চাকরি চুরি গেছে। আর রহিম আমাকেও খোঁজ নিয়ে দেখুন, তার মায়ের ছেলেরও চাকরি চুরি গেছে। আর এদিকে একজন হিন্দুকে বাঁচাতে এসেছিল, একজন মুসলমানকে বাঁচাতে এসছে। মুসলমানকে বাঁচাবার নাম করে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির সম্পত্তি রকেট গতিতে বেড়ে গেছে। আর ও হিন্দুকে বাঁচাবার নাম করে অমিত শাহজির ছেলে জয় শাহজির বিজনেস 15,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল। আর আমার এলাকার রাম কাকা রহিম চাচার অবস্থা দেখুন, সেই তলনিতে। আর এখানে হিন্দু মুসলমানের কথা বলছে। তাই বলবো, এই অপদার্থ শুধু হিন্দু মুসলমান করে ক্ষমতায় থাকতে চায়। আমি আপনাদের কাছে অনুরোধ করবো এটাই, আর ভোট হোক ধর্মের নিরিখে নয়, ভোট হোক উন্নয়নের নিরিখে। আমি দলিত, আমি আদিবাসী, আমি মুসলিম, আমি পিছিয়ে আমি আমার অধিকার পাচ্ছি না, আমার লড়াইটা লড়তে হবে উন্নয়নের নিরিখে। আমি অধিকার কিভাবে পাবো? তাহলে লড়াই করতে হবে। আজকে আপনি অবাক হয়ে যাবেন যে 26,000 চাকরি বাতিল হয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যত অল্প সময়ের জন্য স্টে দিয়েছে, ওই 26,000-এর মধ্যে কতজনের মায়ের ছেলের চাকরি যারা মেধা চুরি হয়েছে বলুন তো? কলকাতার রাজপথে চলে যান, প্রায় 1100 দিন তারা অবস্থান বিক্ষোভ করছে। ওখানে গিয়ে দেখুন কটা হিন্দু কটা মুসলমান, জিজ্ঞাসা করবেন, কানের নিচে আপনার গরম করে দেবে। কারণ হিন্দু মুসলমান নির্বিশেষে মেধা চুরি হয়েছে ওখানে। আমাদের লড়াইটা এটাই, যে মায়ের চাকরি চুরি গেছে সন্তানের, সেই মায়ের সন্তানের হয়ে লড়াই হবে। সেটা সরস্বতী মাও হতে পারে, ফতেমা মাও হতে পারে, আমাদের দেখার কোনো দরকার নাই। আমাদের এলাকার জন্য, আমাদের এলাকার ছেলে যাতে চাকরি পায়, সেই লড়াই আমাদেরকে লড়তে হবে। আপনারা বলুন, এই যে স্বাস্থ্য কেন্দ্রটার দুরবস্থা, এটার যদি উন্নতি হয়, এর হিন্দু মুসলমান সবাই তো পরিষেবা পাবে। তাই বলবো, হিন্দু মুসলমানের রাজনীতি করে এই রেখাপাত্ররা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে, এই শুভেন্দু অধিকারীরা ক্ষমতার মসনদে থাকতে চাইছে, আর মমতা ব্যানার্জি এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে আরও ঘাটটাকে বিগড়ে দিতে চাইছে। তাই বলবো, বিজেপি ঘা করতে চাইছে, আর এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে মমতা ব্যানার্জি ঘাটটাকে বিগড়াতে চাইছে। তাই সময় এসেছে, না হাজী নুরুল ইসলাম না রেখাপাত্র, কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই। আপনারা যদি চান এই স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন হোক, এই স্বাস্থ্য কেন্দ্র নিয়ে দিল্লিতে আলোচনা হোক, আপনার সন্তানরা যে স্কুলে পড়ে সেই স্কুলের মান উন্নয়নের জন্য দিল্লিতে আলোচনা হোক,
আপনি দর্জি শ্রমিক, আপনার কথা দিল্লিতে যাক, আপনি কৃষক, আপনার কথা দিল্লিতে যাক, আপনি মহিলা, আপনার কথা দিল্লিতে যাক, তাহলে বলবো আপনারা অন্য কোনো জায়গায় হাত দেবেন না। আপনাদের মূল্যবান ভোট আঙুলটা খাপ চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান। এখানে মায়েরা আছে একটু হেভি অংশে, মায়েরা 1000 আর 1200 টাকা করে তো পাচ্ছেন। হ্যাঁ, আমি মায়েদেরকে একটা কথা বলি, এত মানুষ আছেন তো, কজনের সন্তানরা সরকারি স্কুলে পড়ে? সবাই। বেসরকারি স্কুলে কতজনের সন্তানরা পড়ে? অর্থাৎ কেজি স্কুল টাকা দিয়ে পড়তে হয়, কজনের সন্তান? হ্যাঁ, হয় আল্লাহ, কি বলছো গো? আপনার ছেলেকে টাকা দিয়ে পড়ান একজন, আর কেউ থাকলে হাত তুলুন না। আছে কেউ? ওই দূরে একজন চেয়ার নিয়ে বসে আছে। আর হ্যাঁ, হয়তো হাত দেখতে 3 জন 4 জন 5 জন। আমার স্টেজে একজন আছে, বা তোমার টাকা পয়সা আছে, তোমাকে তাহলে পার্টির খরচটা বেশি করাতে হবে। আমাদের তো পার্টির টাকা নেই, বলছে নাকি বিজেপি টাকা দিচ্ছে, তৃণমূল টাকা দিচ্ছে। যদি বিজেপি তৃণমূল টাকা দিত অন্তত এই সেটটা করতে পারতাম না, কিন্তু এখন পানি হয়ে যায়, সব বন্ধ হয়ে যাবে। তো বলছে এত টাকা দিচ্ছে, রাখার জায়গা নেই। যাক, প্রসঙ্গ ফিরে আসি, এটা বলে আমি শেষ করব। আপনারা বলুন, আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন, এখানে খুব বেশি হলে 10 জনের সন্তান বেসরকারি স্কুলে পড়ে, বাকি যা আছে আমরা সবাই সরকারি স্কুলে পড়ে। আজকে বাড়ি যাবেন, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এখান থেকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে 3, 4, 5, 6 বাচ্চাগুলোকে ডাকবেন, ডেকে জিজ্ঞাসা করুন 6-এ পড়ে, 5-এ পড়ে, বাবু তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, ঠিকানা ইংলিশে লিখে দিতে বলবেন। 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা ফেল করবে, পারবে না। ক্লাস 3 পড়ের মায়েদের বলবো 1000-1200 টাকা দিচ্ছে, আমি বিরোধিতা করব না, কিন্তু একটু ভাববেন যে 1000 টাকা, যে 1200 টাকা মমতা ব্যানার্জি যেই হাতে আপনাদের তুলে দিচ্ছে, সেই হাতেই কিন্তু আপনাদের ছেলেদের ভবিষ্যৎ এই মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে। পশ্চিমবাংলায় 8500 শিক্ষা প্রতিষ্ঠান মমতা ব্যানার্জির হাতে করে নিয়ে ধ্বংস করে দিচ্ছে, আর আপনাকে 1000-1200 টাকা দিচ্ছে। আপনি ভাবছেন কত উপকার করছে? উপকার করছে না। অভিষেক ব্যানার্জির পরের প্রজন্ম রাজনীতি করবে, আপনার ছেলেকে তার জন্য লাঠিয়াল বানানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবাংলায় 8500 বন্ধ করে দিচ্ছে। বাড়ি চলে যাবেন, 3, 4-এর বাচ্চাকে ডাকবেন, অঙ্কের বইটা খুলে দেবেন, গণিতের বইটা খুলে বলবেন এই অঙ্কটা করতে বলবেন, 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা ফেল করবে। আর দেখুন, নেতাদের সন্তানগুলো সব বেসরকারি স্কুলে পড়াচ্ছে, পড়িয়ে কি হচ্ছে, নেতা তৈরি করবে, আর আপনার ভোটারদের সন্তানগুলোর হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে, স্কুল বন্ধ করে দিচ্ছে। আর অপদার্থ বিজেপি রেখাপাত্ররা সবকা সাথ সবকা বিকাশ বললেও, যেখানে দলিত থাকে, আদিবাসী থাকে, হিন্দু থাকে, পিছিয়ে বর্গের মানুষ থাকে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে 8500 শিক্ষা প্রতিষ্ঠান সেখানে বন্ধ হয়ে যাচ্ছে। কই শুভেন্দু বাবুদের 70টা এমএলএ, 18টা এমপি ছিল, তো কই একবারের জন্য তাদেরকে চিৎকার করতে দেখলাম না, তো কলকাতা রাজপথে বসতে দেখলাম না যে দলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেওয়া যাবে না, যেখানে হিন্দু সমাজের পিছিয়ে বর্গের মানুষেরা থাকে সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না, যেখানে নমশূদ্ররা থাকে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না, যেখানে মুসলমানরা থাকে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না, যেখানে আদিবাসীরা থাকে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না। এ কথা বলতে দেখলাম না, কারণ শুভেন্দু বাবুরাও জানে যদি শিক্ষা থাকে তাহলে মারামারি হানাহানি কিভাবে লাগাবো, ভোট তাহলে পাবো না, মারামারি না হলে তো ভোট হতে পাবে না, ধর্মের বিদ্বেষ কীভাবে ছড়াবো। সেই জন্য মমতা ব্যানার্জি স্কুল বন্ধ করছে, ওরা খুব ওদের মনে লাড্ডু ফুটছে। তাই বলবো, শিক্ষা প্রতিষ্ঠানকে চালুর দাবিতে আপনার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই, কোনো সিম্বলে টিপ দেওয়ার দরকার নাই, না শুভেন্দু অধিকারী না মমতা ব্যানার্জি কাউকে ভরসা করার দরকার নাই। খাম চিহ্নকে ভরসা করে একবার পার্লামেন্টে পাঠান, আপনাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান আমূল পরিবর্তন হবে, স্বাস্থ্যকেন্দ্র নিয়ে চিৎকার হবে, এবং সাথে সাথে এলাকার যে ব্রিজ থেকে শুরু করে যে সমস্যাগুলো আছে সেগুলোকে সমাধান হবে। 1 বছরে একটা এমপি 5 কোটি টাকা পায়, 5 বছরে 25 কোটি টাকা পায়। বিদায়ী যিনি এমপি আছেন হাজি নুরুল ইসলামরা ভোট চাইতে আসলে তাদের প্রশ্ন করুন, 5 বছরে 25 কোটি টাকা নুসরাত জাহান কোথায় কোথায় খরচ করেছে তার তথ্যটা দাও, তারপরে নতুন করে আমাদের কাছ থেকে ভোট চাইবে। দিতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, দিতে পারবে না ওরা। আর আপনাদের বলি, আমরা 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করবা আপনাদের নিয়ে খরচ হবে। যেখানে খরচ হবে সেখানে মনিটরিং কমিটি থাকবে একটা। ধরুন ওখানে একটা হাইমাস লাইট হবে, ওই লাইটটা হতে 12 mm রডের কথা বলা আছে, 6 mm রড দেয়, সিমেন্ট 1 নম্বর 2 নম্বর সিমেন্ট দেয়, বালি পাথর না দিলেই চলবে, এই ধরনের একটা করে দাঁড় করিয়ে দেয়। 3200 টাকা হয়তো একটা লাইটের পিস, 800 টাকা লাইট দিয়ে দেয়, 6 মাস যায় না লাইট কেটে যায়, হয় না, হচ্ছে না? তো ওইটাকে আমরা করতে দেবো না, ওটা আমরা হতে দেবো না। জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হবে, জনগণের নজরদারিতে। যে কাজ হবে, আপনারা যে কাজ উন্নয়ন বলবেন সে কাজটা করব, এবং যে কাজ হবে শিডিউল ঝুলিয়ে দেবো, যেখানে যে কাজটা হবে কি এখানে দেওয়া হচ্ছে সে সব মানুষ এসে দেখতে পাবে। আর যে কাজটা হবে তার জন্য একটা
মনিটরিং কমিটি হবে, দেখভালের জন্য একটা কমিটি করে দেবো। সেই কমিটির কাজে থাকবে বিজেপিকে রাখবো, তৃণমূলকে রাখবো, সিপিএমকে রাখবো, কংগ্রেসকে রাখবো, সাধারণ মানুষ থাকবে। কারণ আইএসএফ যে কাজটা করছে কাজের মধ্যে না ভুল হয়, ভুল হলেই যাতে ওরা ধরে দেয় তার ব্যবস্থা আমরা করতে বলবো। সাহস আছে মমতা ব্যানার্জি দলে। শেষ করছি ভাই, এখানে কয়েকটা পয়েন্ট দিয়েছে, যে পয়েন্টের মধ্যে বলছে আইএসএফের বুথ কর্মীদের হুমকি দিচ্ছে, ওসব হুমকি চুমকি দিয়ে লাভ হবে না। শুধু একটু বলো শাহজাহান শেখের কথা, শিবু উত্তমদের ব্যবস্থা দেখো। ওদের দলের হাত কাঁধে ছিল বলে সেই পুলিশ বলতো উত্তম শিবুর কাছ থেকে গিয়ে সমাধান করেলে, সেই পুলিশ উত্তম শিবুর কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যাচ্ছে। হাত উঠে যাবে, সব ব্যাটা ঠান্ডা হয়ে যাবে। পতাকা ব্যানার ছিঁড়ে দিচ্ছে, ও তো ভালো জিনিস, আরও ভালো জিনিস তো রে ভাই। বুকে ব্যথা লাগছে তার মানে কাজ হচ্ছে। হ্যাঁ, ওষুধে কাজ করছে, এটা তো বলবেন ওষুধ কাজ করছে। ওরা চিন্তা করবেন না, ও ছিড়ুক, যত ইচ্ছা ছিড়ুক। দলের নেতাদের কর্মীদের ভোটের পরে কেস দেওয়ার হুমকি, ঠিক আছে, আমি আপনাদের কেসের কথা বলি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে কেউ যদি মিথ্যা কেস দেয় ভয় পাবেন না। এখন শীতকাল নয়, শীতকাল হলে বলতাম একটা কম্বল নিয়ে নেবেন পুলিশ আসার আগে, কারণ শীতকালের সময় নয়। শুধু এটুকু বলবো, কাউকে যদি পুলিশে ধরে মিথ্যা কেসে, পুলিশ আসলে তাড়াহুড়ো করে ছুটে পালিয়েও যাবেন না। আপনার ঘরের লোককে বলবেন আমাদের যারা নেতৃত্ব আছে আধার কার্ডটা পৌঁছে দিতে। আপনাদের বসিরহাট কোর্ট, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, বসিরহাট কোর্টে আপনাকে পুলিশ তোলার আগে আমার অ্যাডভোকেট দাঁড়িয়ে থাকবে আপনাকে জামিন করানোর জন্য। ঠিক আছে, কি বললাম? এই লড়াইটা আমি দিতে পারবো। আমি মারামারি করতে পারি না ভাই, আর করবো না। আমি মারামারি করে আমি তার পক্ষে নেই। আইন হাতে তুলবেন না, মিথ্যা কত মামলা আছে বুঝে নেব। বসিরহাট কোর্টে না জামিন হলে কোথায় যাব? বারাসাত কোর্টে। বারাসাত কোর্টে না হলে কলকাতা হাইকোর্টে যাব। ওখান থেকে জামিন করিয়ে মালা পরিয়ে আপনাকে বাড়ি পৌঁছে দেবো, ঠিক আছে? আর ভোটের দিনে এজেন্টের কথা বলছে, ও চাপ নিতে হবে না। এজেন্ট রেডি করো, এজেন্টের রেডি করো, আমরা এজেন্ট, তোমরা ঢুকে যাবে এজেন্ট, আর বার হওয়ার দরকার নেই, ভোট শেষ করে বার হবে। এজেন্ট রেডি করো, চাপ নিতে হবে না। কে এজেন্ট দিতে না দেয় সেটাও আমরা সময় দেখব। আর যারা বলছে এজেন্ট দিতে দেবো না, তাদের নামের লিস্টগুলো করো, ইসিআইকে দেবো, ব্যাটাগুলোকে যাতে ধরে সাইজ করে আইনের মাধ্যমে তার ব্যবস্থা করার কথা বলবো। ভাই অনেক কথা বললাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষে আমি একটা ভালোবাসার দাবি আপনাদের কাছে রাখছি। দাবিটা কি জানেন? এক মিনিট। আচ্ছা, আপনারা কোনোদিন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মারামারি হতে দেখেছেন? দিলীপ ঘোষ তৃণমূলের নেতা, বিজেপির নেতা, কুণাল ঘোষ তৃণমূলের নেতা, আর সুকান্ত মজুমদার বিজেপির নেতা, তারা এক জায়গায় বসে কেক কাটছে, তাদের মধ্যে কোনো মারামারি নাই। আর নামটা কি? সুজন চক্রবর্তী বামেদের নেতা, পার্থ চ্যাটার্জি চাকরি চোর তৃণমূলের নেতা, তারা এক জায়গায় এসি রুমে বসে গল্প করছে, তাদের মধ্যে মারামারি নয়। মারামারি কেন যদুরহাটিতে বুথের স্তরে? কে বিজেপি করে, কে সিপিএম করে, তৃণমূল করে, কেন মারামারি? আমি অনুরোধ করছি মারামারিতে জড়াবেন না। ভোট আসবে যাবে, নেতাদের দেখুন তারা এসি রুমে বসে চা খাচ্ছে, আপনারা এসি রুমে বসে না চা খেলেও নন এসিতে আপনারা চা খাবেন। মারামারি করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সিপিএম এই ফ্ল্যাশ জ্বালাতে বলছে, কি হবে গো?